এখানে আমরা গত ক্লাসে হচ্ছে সিআরসি দেখেছিলাম, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। কিভাবে আমরা সিআরসি ইউজ করে বার্স্ট এররটাকে ডিটেক্ট করি। সিঙ্গেল বিট এরর না, দুইটা বিট এরর না, আমি চাইলে কি পুরো একটা আস্ত বার্স্ট এররকে আমি ডিটেক্ট করতে পারি। তো বার্স্ট এররটা অ্যাকচুয়ালি কি, তোমার একটা এরর শুরু হচ্ছে যে বিট থেকে এবং শেষ হচ্ছে যে বিটে। মাঝে হয়তো দু একটা বিট এরর নাও থাকতে পারে, কিন্তু যেখান থেকে আমার অ্যাকচুয়ালি এরর স্টার্ট হচ্ছে এবং যে পর্যন্ত আমার এররটা চলতেছে, এন্ড হচ্ছে যে জায়গায় গিয়ে একটা এরর, সেটাকে আমি বলবো বার্স্ট। যেমন আমি যদি আমার অ্যাকচুয়াল যেটা যদি হয় 1110011, এটা যদি আমার অ্যাকচুয়াল যেটা হয়, এটা কত মিটার, 1 2 3 4 5 6 7 7 মিটার, এটা আমি সেন্ড করতে পারছি। এখন বার্স্ট এরর বলতে বোঝাচ্ছে, ধরো যে আমার এরর হলো কোন জায়গায়, এই ওয়ানটা আমার জিরো হয়ে গেল, দেন হচ্ছে এই এই দুটো জিরো অ্যাজ ইট ইজ, যা ছিল তাই আছে, কিন্তু আবার এই ওয়ানটা আমার জিরো হয়ে গেল নয়েজের জন্য বা সামহাউ। তো এরর কিন্তু আমি পাচ্ছি, আমার কিন্তু অ্যাকচুয়ালি কি এই ডেটাটা পাঠানোর কথা ছিল, এই ডেটাটা আমার রিসিভ করার কথা ছিল, কিন্তু আমার রিসিভিং এন্ডে কি এই ডেটাটা আসতেছে। তো এখানে এরর অ্যাকচুয়ালি কত, আমি জেনারেল সেন্স যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ওয়ানটা জিরো হয়ে গেছে এবং এই ওয়ানটা জিরো হয়ে গেছে, তার মানে 2 বিট এরর হচ্ছে। কিন্তু না, বার্স্ট এররের ক্ষেত্রে কি হয়, যে যেখান থেকে আমার এররটা হচ্ছে সেখান থেকে এন্ড কত কোন দিকে গিয়ে এররটা হচ্ছে, তার মানে আমার 1 2 3 4 বার্স্ট হচ্ছে এই 4টা বিট, এই বিট থেকে শুরু হয়ে এই বিটে এররটা শেষ হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমি বলতেছি একটা বার্স্ট। বার্স্টের সাইজ বা লেন্থ দেওয়া থাকতে পারে, যেমন তোমাকে বলা হতে পারে 5 বিট বার্স্ট যদি হয়, সেক্ষেত্রে তুমি এররটা দেখো। মনে করো সিআরসির ক্ষেত্রে কোশ্চেন এমন হইতে পারে যে তোমার একটা ডেটা ওয়ার্ড দেওয়া আছে, একটা কোড ওয়ার্ড দেওয়া আছে, কোড ওয়ার্ড দেওয়া নাও থাকতে পারে, তোমাকে বিল্ড করে নিতে হবে, অথবা শুধুমাত্র ডেটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং ডিভাইসের দেওয়া থাকবে, ওখান থেকে তুমি কোড ওয়ার্ডটা বিল্ড করে নেবে। দেন কি করতে হবে, দেন আমাকে আমি হয়তো বলে দিলাম যে সে ফর এক্সাম্পল তুমি যখন ডেটাটা ট্রান্সমিট করবা, তুমি কিভাবে চেক করবা যে সিআরসি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, মেথডটা তুমি কিভাবে চেক করবা, সিআরসি কিভাবে বিল্ড করবে, ওটার জন্য হয়তো বলে দেওয়া হবে যে বার্স্ট এরর, ধরে নাও যে কোনো এরর হয় নাই ট্রান্সমিশনে, এটা একটা কেস হতে পারে, অথবা বলতে পারি যে ধরে নাও যে 1 বিট এরর হয়েছে, এটা একটা কেস হতে পারে, অথবা বলতে পারি ধরে নাও যে বার্স্ট এরর হচ্ছে 2 বিটের অথবা 3 বিটের অথবা 5 বিটের অথবা 8 বিটের। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে স্টার্টিং থেকে একদম 8টা বিটকেই তোমার চেঞ্জ করে দিতে হবে এমন কোনো কথা না, বার্স্ট এরর কিন্তু সেটা মিন করে না। কিন্তু ওয়ার্স্ট কেস, একদম তোমার 8টা বিট চেঞ্জ হবে এমন কোনো কথা না, তবে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত 8টা বিট তোমাকে নিতে হবে, এবং মাঝে হয়তো 2টা কিংবা 3টা বিট তুমি চেঞ্জ করতে পারো, এটা তোমাদের যার উপর ডিপেন্ড। এবং এটা অবশ্যই সবার ক্ষেত্রে সেম হবে না, সবাই অবশ্যই কি করবে না যে ফার্স্ট বিটটাকে চেঞ্জ করতেছো, দেখা গেল তারপরের খাতায় ফার্স্ট বিটটাকে চেঞ্জ করতেছো, ওটা কিন্তু আমি কপি হিসেবে নিব। ঠিক আছে, এর জন্য আমাকে বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে ফার্স্ট কি জিনিস, এই জিনিসটা আমাকে বুঝতে হবে, আমাকে নিজে নিজে ম্যাথটা করতে হলে আমাকে বুঝতে হবে পলিনোমিয়াল গুলো থেকে আমি কিভাবে ডেটা ওয়ার্ডে কনভার্ট করতে পারি, ডেটা ওয়ার্ডকে আমি কিভাবে কোড ওয়ার্ডে কনভার্ট করতে পারি অ্যাকর্ডিং টু ডিভাইসর, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, এবং এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সটাম, সেটাও একটা এরর ডিটেকশন মেথড। এখানে কি হচ্ছে, এটাও তোমার বার্স্ট এররের জন্যই দেয়া আছে। এখন দেখো যে আমি সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। এরর ডিটেকশন কি করবে, তুমি একটা সেন্ডার থেকে কিছু একটা পাঠাচ্ছ, সেটা রিসিভিং এন্ডে গিয়ে সে চেক করবে যে এরর হচ্ছে কিনা। এই ফিগারটা তোমরা একটু দেখে নিবা নিজের মতো করে। আচ্ছা, এখানে মেবি ফিগারটা দেওয়া নাই, এখানে দেওয়া নাই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদেরকে যদি পলিনোমিয়ালে দেওয়া থাকে কোড ওয়ার্ড, ডেটা ওয়ার্ড, ডিভাইডার, পলিনোমিয়ালে যদি দেওয়া থাকে, ওখান থেকে তোমরা কিন্তু ওটাকে বাইনারিতে কনভার্ট করে নিতে পারো। মোটার সিস্টেম আমরা দেখেছিলাম যে কিভাবে পলিনোমিয়ালকে আমি বাইনারিতে কনভার্ট করে নিই, কোন পলিনোমিয়াল বলতে কি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, কোন ডেটা বিটটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে দেখো যে চেকসাম সেম ওইটার মতোই একটা ফিগার তো আমাদের হতো, সিআরসি যেরকম একটা ফিগার আমরা মেনটেন করেছিলাম, আমার একটা ফিগারই আমরা চেকসামের ক্ষেত্রে পেতাম, যদিও এখানে বইতে দেয়া নাই, নেট থেকে তোমরা দেখে নিতে পারো, ইন্টারনেটে বিভিন্ন ভাবে দেওয়া আছে। এই যে ফিগারটা, এই ধরনের একটা ফিগারই দেওয়া আছে, যে ডেটা
সেন্ডার থেকে ডেটা ওয়ার্ড পাঠাচ্ছি জেনারেটরের মাধ্যমে, আমার একটা কি হচ্ছে কোড ওয়ার্ডে কনভার্ট করতেছি, দেন এই কোড ওয়ার্ডটা আমি পাঠাচ্ছি। এখন কোড ওয়ার্ড দেখো এখানে ডিভাইজারের মাধ্যমে আমি বানাচ্ছি, কিন্তু তখন আমি কি করব, তখন আমি আমার ডেটা ওয়ার্ড থেকে এই ছোট ছোট কতগুলো বিট, র্যান্ডম বিট, এগুলোকে আমি বলি চেকসাম। চেকসামের ক্ষেত্রে সেটাকে আমি বলবো চেকসাম, আর এই বিটগুলোকে আমি সিআরসির ক্ষেত্রে কি বলি, তোমার সিআরসি বা রিমাইন্ডার। ঠিক আছে, তো এখন এই বিটগুলো তখন হবে আমার চেকসাম, এই চেকসাম গুলো কোড ওয়ার্ডের সাথে অ্যাড হবে, দেন আমি ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে পাঠাবো। যখন রিসিভিং এন্ডে যাবে তখন কি হচ্ছে, সেম এখানে যে প্রসিডিউর ইউজ করে জেনারেটরের ভেতরে যে প্রসিডিউরটা ইউজ করে আমি চেকসাম প্রডিউস করেছিলাম, সেম প্রসিডিউর ইউজ করে এখানে চেকারের মাধ্যমে আমি দেখব যে আমি যে ডেটাটা পাঠালাম ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে সেই ডেটাটা চেঞ্জ হলো কিনা। এখানে দেখো সিনড্রোম চেক করতাম কিভাবে, যখন তিনটাই জিরো হতো তখন আমি ওই ডেটাটাকে একসেপ্ট করতাম। কেন একসেপ্ট করতাম, তিনটা জিরো হওয়ার মানে হচ্ছে যে আমার ট্রান্সমিশনে কোনো প্রকার কোনো এরর ঘটে নাই। আর যদি একটা বিট জিরো থেকে ওয়ান হয়ে যায়, অথবা দুইটা বিট অথবা তিনটা বিট, মানে জিরো ছাড়া বাকি যাই পাই না কেন, তখন সেক্ষেত্রে কি হতো, রিসিভার সেটাকে ডিসকার্ড করে দিত। কারণ সেটা কি মিন করে যে আমার আনরিলায়েবল ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে আসার ফলে আমার ডেটা ওয়ার্ডের মধ্যেই কোনো না কোনো জায়গায় কি হচ্ছে, তোমার পার্থক্য হচ্ছে, মানে আমি অ্যাকচুয়াল যে ডেটাটা পাঠাচ্ছিলাম সেই ডেটাটা আমি পাচ্ছি না। সেম কাজটা আমার চেকসামের ক্ষেত্রেও হবে, তোমার চেকসাম সহ আমি কোড ওয়ার্ডটাকে জেনারেট করে পাঠিয়ে দিব, এখানে চেকারের মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে সিনড্রোম ক্রিয়েট করবে। ওই সিনড্রোম যদি সবগুলো জিরো হয়, যদি সবগুলো জিরো হয় সেক্ষেত্রে একসেপ্ট করবে রিসিভার, আর যদি সবগুলো জিরো না হয় সেক্ষেত্রে ডেটা ওয়ার্ডটাকে ডিসকার্ড করে দিবে এবং নতুন ভাবে আবার সেম ডেটা ওয়ার্ডটাকে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেইন কনসেপ্ট। তো এখানে দেখো প্রসিডিউরটা সিআরসি এর ক্ষেত্রে যা ছিল চেকসামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। চেকসাম নাম থেকে বুঝতে পারতেছি যে আমরা সামেশন ইউজ করব। ঠিক আছে, এখানে হেক্স নাম্বারে পাঠানো হয়েছে, যদি তোমাদের কোশ্চেনে বাইনারি ডিজিট থাকে সেক্ষেত্রে বাইনারি হবে। চেকসামের মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে তোমাকে যেই, ধরো যে তোমার 32 বিটের একটা ডেটা পাঠাচ্ছ, তুমি টোটাল 32 বিটের একটা ডেটা সেন্ডার থেকে রিসিভিং এন্ডে পাঠাচ্ছ। এখন 32টা বিটকে যখন তুমি পাঠাবা, চেকসাম কি করবে, চেকসাম প্রডিউস করার জন্য আমি এন সংখ্যক কে সংখ্যক কে সংখ্যক এন বিটে কনভার্ট করে দিব। দ্যাট মিনস এই 32 বিটকে আমি যদি 8 বিট 8 বিট করে ভাগ করে দিই, ইকুয়াল সংখ্যায় ভাগ করে দিই, সেক্ষেত্রে কি হবে, 4টা সেগমেন্ট হবে, তাই না? তার মানে কি কে সংখ্যক সেগমেন্ট হবে, কে ইকুয়ালস টু 4, আর এন ইকুয়ালস টু কত, প্রত্যেকটা সেগমেন্ট তোমার কত বিটের হবে, 8 বিটের হবে। ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্ট আমার 8 বিটের হবে, আর কে সংখ্যক সেগমেন্ট পাঠাবো চেকসামের ক্ষেত্রে। আর প্রত্যেকটা সেগমেন্টকে আমার কি করতে হবে, প্রত্যেকটা সেগমেন্টকে আমাকে যোগ করে ফেলতে হবে। প্রথমে এই প্রত্যেকটা সেগমেন্টকে যোগ করে আমি একটা সামেশন প্রডিউস করব, এবং এই সামেশনকে দেন ওয়ান্স কমপ্লিমেন্ট করে, মানে সব জিরো গুলাকে ওয়ান করে দিব, ওয়ান গুলাকে জিরো করে দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি চেকসাম প্রোভাইড করব। এই যে আমি চেকসামটা প্রোভাইড করলাম, এই চেকসামটাই জেনারেট হচ্ছে, এই চেকসামটাই হচ্ছে আমি আমার এই ডেটাগুলোর সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়া মানে কি, অ্যাগ্রিগেট করা, নট অ্যাড মানে তুমি যোগ করে ফেলছো ব্যাপারটা এরকম না, তুমি তার সাথে অ্যাটাচ করে দিছো। এই ডেটাগুলা পাঠানোর সময় পাশাপাশি এই চেকসামটাকেও অ্যাটাচ করে দিছো পাশাপাশি আরেকটা সেগমেন্ট হিসেবে। হ্যাঁ, তখন যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। এটা ছিল আমার অ্যাকচুয়াল ডেটা ওয়ার্ড। ডেটা ওয়ার্ড গুলোকে সামেশন করে আমি একটা সাম পেয়েছিলাম, সামকে কমপ্লিমেন্ট করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে পেলাম চেকসাম। চেকসামকে যখন আমি এই ডেটাগুলোর সাথে অ্যাটাচ করে দিব তখন আমি পাবো কোড ওয়ার্ড, এবং অ্যাকচুয়ালি এই কোড ওয়ার্ডটাই আমি পাঠাচ্ছি রিসিভার এন্ডে। রিসিভার এন্ডে যাওয়ার পরে সেম কাজটা রিসিভার করবে। রিসিভারের যে টেকার পোর্শন, সেই টেকার পোর্শন কি করবে, এই ডেটা ওয়ার্ড গুলোকে আবার সাম করবে, এর সাথে চেকসাম পাঠাইছো, এই চেকসামটাকেও সাম করবে, এই চেকসামটাকেও সাম করবে। সাম করার পর দেখবে যে এখানে সবগুলো ভ্যালু কি আসতেছে, এই ভ্যালুগুলোকে, যে সামটা প্রডিউস হবে সেই ভ্যালুগুলোকে আমি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে দেখবো যে সবগুলো আমার জিরো আসলো কিনা। যদি সবগুলো জিরো আসে, মানে আমার আবার চেকসাম যদি জিরো প্রোভাইড মানে প্রডিউস হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি বুঝবো যে আমার অ্যাকচুয়ালি ট্রান্সমিশনের মধ্যে কোনো প্রকার কোনো এরর ঘটে নাই।
আর যদি চেকসাম সবগুলো 0 না আসে সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে আমার ট্রান্সমিশনে নিশ্চয়ই কোনো এরর ঘটছে, যার ফলে আমার এখানে 0 পাই নাই আমি। সেক্ষেত্রে কি হচ্ছে, রিসিভার সেটাকে ডিসকার্ড করে দেবে, একসেপ্ট করবে না। এখানে দেখো বলা আছে যে let us calculate the checksum for a text of 8 characters. For Rosen, the text need to be divided into 2 byte, মানে 16 বিট ওয়ার্ড। তার মানে এই যে দেখো এখানে কিন্তু হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি এফ এর মধ্যে কয়টা বিট আছে, 4টা বিট। 6 এর মধ্যে কয়টা বিট আছে, 4টা বিট। এটার মধ্যে 4টা বিট, এটার মধ্যে 4টা বিট, মানে টোটাল 16টা বিট। ঠিক আছে, টোটাল 16 বিট করে করে আমি একটা করে নিচ্ছি, মানে একটা সেগমেন্ট হচ্ছে 2 বাইট, মানে 16 বিট। we use ASCII, আজকে ASCII কোড ইউজ করলাম। এফ এর ASCII কোডটা ইউজ করছি, ও এর, আর এর, ও এর, ইউ এর, জেড এর, এ এর, এন এর, এগুলো ASCII কোড ইউজ করছি। ASCII কোড ইউজ করে দেন ওটাকে হেক্সে কনভার্ট করছি। কনভার্ট করে দেন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কি কি পাঠাচ্ছি। দেখো এফ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ OX46 হেক্সা। এফ ইয়েতে প্রথম এফটাকে আমি এটাতে রিপ্রেজেন্ট করলাম, এন্ড 0 ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ও, অ্যাকচুয়ালি এটা 0 না, ও OXF6F। হাউ টু চেক সাম ক্যালকুলেট, আচ্ছা এখানে 36, তো ভ্যালুগুলো তো মিললো না, সেখানে ভ্যালুগুলার প্রবলেম আছে বুঝছো। এখানে ভ্যালুগুলার প্রবলেম আছে বলতে দেখো এখানে তোমার OX46 না, এটা অ্যাকচুয়ালি তোমার এই ভ্যালুটা হবে 466F। ঠিক আছে, F4 জন্য এটা হচ্ছে তোমার 466F, মানে হেক্সা। আচ্ছা এখানে দেখো যে এফ এফ লেটারের হেক্সা ভ্যালু হচ্ছে 46, কিন্তু আস্কি ভ্যালু কিন্তু অন্য একটা, মানে আস্কিটাকেই হেক্সাতে নিচ্ছে। আস্কি ভ্যালু কিন্তু হেক্সা হয়, বাইনারিও হয়। তো আমি যেহেতু তোমাদেরকে হেক্সা নিয়ে কাজ করতে, মানে যদি হেক্সা নিয়ে কাজ করতে বলি হেক্সা নিয়ে কাজ করবা, যদি বাইনারি নিয়ে কাজ করতে বলা হয় বাইনারি নিয়ে কাজ করবা। এখানে দেখো যে হেক্সা ফরম্যাটে 46 হচ্ছে এফ এর ভ্যালু, ও এর ভ্যালু হচ্ছে 6F। তো আমি যেহেতু প্রতিবার, এটা মানে কি 46 মানে হচ্ছে 8 বিট, 6F মানে হচ্ছে 8 বিট। তো আমি যেহেতু প্রতিবার 16 বিট নিয়ে কাজ করতেছি, এক একটা সেগমেন্ট যেহেতু আমার 16 বিটের, সেক্ষেত্রে এফ ও দুইটা মিলে আমার একটা সেগমেন্ট, মানে 466F, এটা মিলে আমার একটা সেগমেন্ট। আবার আর ও এই দুটা মিলে আমার একটা সেগমেন্ট, যেটা মিন করতেছে 7 to 6F। তারপরে ইউ জেড এই দুটা মিলে হচ্ছে আমার একটা সেগমেন্ট, এ এন এই দুটা মিলে হচ্ছে একটা সেগমেন্ট। এখন একটু সামেশনটা দেখো, তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে প্রথম দুইটাকে অ্যাড করে, মানে তোমাদের সুবিধার্থে প্রথম দুইটাকে অ্যাড করে নিতে পারো, দেন থার্ড সেগমেন্টটাকে অ্যাড করতে পারো, দেন ফোর্থ সেগমেন্টটাকে অ্যাড করতে পারো, এভাবেও কাজ করতে পারো। অথবা 4টা সেগমেন্টকে বা 5টা সেগমেন্টকে, যতগুলি সেগমেন্ট দেওয়া হয় সবগুলি সেগমেন্টকে একসাথে অ্যাড করে ফেলতে পারো। ঠিক আছে, এখন দেখো যে এই যে সেগমেন্ট গুলাকে অ্যাড করলাম, কি হচ্ছে এখানে এই কলামটাকে যদি আমি অ্যাড করতে চাই, কলামটাকে অ্যাড করতে গেলে কি হবে, এফ এফ এ ই এগুলোকে অ্যাড করলে কি হয়, ইনিশিয়াল চেকসাম আমি ধরে নিচ্ছি 0000। ঠিক আছে, আর এই 0 ধরে নেওয়া যে কথা, না ধরে নেওয়া সেম কথা, কারণ 0-র জন্য কোনো প্রকার কোনো প্রভাব পড়বে না তোমার সামের উপরে। এই ভ্যালুটার জন্য তোমার সামে কোনো প্রভাব পড়বে না, অ্যাকচুয়ালি ওই 4টাকে যোগ করে যে ভ্যালু আসার কথা ছিল সেটাই তুমি পাবা। এফ এফ এ ই এই 4টাকে যোগ করলে কি হয়, এফ এর ভ্যালু হচ্ছে আমার 15 হেক্সাতে, আবার এই এফ এর ভ্যালু 15, তার মানে দুটা মিলে কত হয় 30, এর ভ্যালু কত 10 40, ই এর ভ্যালু কত 14, তার মানে টোটাল কত 54। আমি এটাকে যোগ করে 54 পাচ্ছি। এখন এখানে তো আমি সরাসরি 54 লিখতে পারবো না, আমরা কি হেক্সাডেসিমেলের এডিশন কি আমাদের মনে আছে, আমি কিন্তু এখানে সরাসরি 54 লিখতে পারবো না। কি করতে হবে, 54 কে আমার, যেহেতু আমার 16 হচ্ছে বেস তাই না, হেক্সার বেস কত 16, তো 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে কত হবে তোমার 48, আর এখানে ভাগশেষ কত থাকে 6। তো আমার অ্যান্সারটা হবে, এটার সামেশন করার ফলে আমার অ্যাকচুয়ালি তোমার যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 6। ঠিক আছে, আবার দেখো যে 6 6 এই কলামটাকে যদি আমি যোগ করি, কি হচ্ছে 6 দুগুণে 12, 3 6 18, 19 20 21 22 23 24 25, 25 25 সাথে আবার ভাগফল কত ছিল 3, 3টা অ্যাড হবে না,
28। 28 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি কত হবে? 16 দিয়ে ভাগ করলে একবারই যাবে, 16 তো 28 দিয়ে একবারই যাবে, তাই না? তো কি হচ্ছে, বাকি কত থাকে? 12, তাই না? 12 মানে কি মিন করে? সি। তো এখানে আসতেছে সি। আবার এই কলামটাকে আমি অ্যাড করব, অ্যাড করে ভাগফল কত ছিল? 1। এটাকে অ্যাড করব, অ্যাড করার ফলে এখানে আসতেছে এফ। আবার এটাকে অ্যাড করার ফলে এখানে আসতেছে 8। 8 না, অ্যাকচুয়ালি 1 8 আসে, মানে 8 আসে, দেন হচ্ছে আমার ভাগফল একটা থাকে 1। তো এই 1টাকে আমার যোগ করতে হবে, তো এই 1টাকে দেন আমি সেকেন্ড রোতে এনে যোগ করলাম। ঠিক আছে, পরে আবার 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। সি এফ 8 সাম পেয়ে গেছি। এখন দেখো যে এটাকে তুমি চাইলে একটা করতে পারো যে সরাসরি বাইনারিতে কনভার্ট করে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেখতে পারো, অথবা আমি আরেকটা কাজ করতে পারি যে 15 থেকে তোমার 7 কে মাইনাস করলে কত হয়? 8। ওটা কিন্তু তার ওয়ান্স কমপ্লিমেন্ট। বাইনারিতে ওয়ান্স কমপ্লিমেন্টের সিস্টেম কি? 0 কে 1 করে দেবো, 1 কে 0 করে দেবো। আর হেক্সাতে ওয়ান্স কমপ্লিমেন্টের সিস্টেম কি? যে 15 থেকে, যেহেতু আমার 0 থেকে 15 পর্যন্তই হয় ডিজিট গুলা, তো 15 থেকে আমি 7 কে মাইনাস করে দেবো। 7 কে মাইনাস করে দিলে কি হচ্ছে? 8। আবার 15 থেকে সি কে মাইনাস করে দিলে কত হয়? 3। আবার 15 থেকে এফ কে মাইনাস করে দিলে 0, কারণ এফ এর ভ্যালু 15। আবার 8 থেকে তোমার 15 থেকে 8 কে মাইনাস করে দিলে হয় 7। তার মানে আমার চেকসাম প্রডিউস হলো 7038। এটা হচ্ছে আমার চেকসাম জেনারেট করতেছে। আর এই চেকসামটাই আমি কি করব, এই ভ্যালুগুলো যখন পাঠাবো পাশাপাশি এই জায়গায়, তখন এই চেকসামটাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, সেন্ড করবো। যখন এটা আমার সেন্ড রিসিভিং এন্ডে আসবে, তখন আমি এক্স্যাক্টলি যদি এই ভ্যালুগুলাই পাই যেগুলো পাঠাচ্ছি, তবে আমার চেকসাম জেনারেট হবে 0। আর যদি কোথাও না কোথাও কোনো একটা ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, যেমন এটা যদি বি হয়ে যায়, অথবা এই 2টা যদি 3 হয়ে যায়, অথবা এই 6টা যদি 7 হয়ে যায়, সামহাও যদি কোথাও না কোথাও চেঞ্জ হয়, সেক্ষেত্রে আর আমি কিন্তু চেকসামটা 0 পাবো না। আমি চেকসামটা কি পাবো? আমার অন্য যে কোনো একটা ভ্যালু পাবো, আদার দেন 0। তো সেক্ষেত্রে তখন আমাকে ব্যাখ্যা করে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে যে আমি সিডার থেকে যখন রিসিভারে পাঠাচ্ছি, তখন অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাঠানোর কথা ছিল রিসিভার, সেই ভ্যালুটা ক্যারি, মানে সেই ভ্যালুটা হচ্ছে তোমার রিসিভ করে নাই, যার জন্য আমার টেক্সামটা ডিফারেন্ট আসছে। আর টেক্সাম ডিফারেন্ট আসা মানেই হচ্ছে আমার ওখানে পরিবর্তন ঘটছে, আমার অ্যাকচুয়াল ভ্যালু আসে নাই, যার জন্য রিসিভার কি করবে, এখন এই ভ্যালুটাকে ডিনাই করবে, ডিসকার্ড করে দেবে। ঠিক আছে, আর যদি সবগুলো 0 আসতো, সেক্ষেত্রে আমার রিসিভারিয়ান সেটাকে এক্সপেক্ট করতো, কারণ সেটা হচ্ছে নির্ভুল ডেটা ছিল আমার। আচ্ছা, এই পর্যন্ত বলো, কারো কোনো কনফিউশন আছে? থাকলে কোশ্চেন করো। আচ্ছা, তোমরা কি ক্লাসে আছো? কারো কোনো কনফিউশন না থাকলে বলো। না ম্যাম, এটা তো না ম্যাম, কনফিউশন নাই। আচ্ছা, তো এই ছিল আমাদের টোটাল ওভারঅল সিলেবাস। এখন আমরা একটু আমরা তো সবকিছুই মোটামুটি এ থেকেই পড়লাম, বই থেকেই পড়লাম। তোমাদের কোর্স আউটলাইনটা একটু দেখিয়ে। ম্যাম, বইগুলো একটু আছি, কোশ্চেন ওখান থেকে যদি পড়ে বলতেন। শেষ করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝি নাই বই একদম থেকে কথা। পড়তে গিয়ে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, একটু স্লাইড থাকলে ভালো হইতো ম্যাম। আচ্ছা, স্লাইডের যে চ্যাপ্টারটা পড়াইলাম, এই চেকসাম মানে এও ডিটেকশন, ওই চ্যাপ্টার ছাড়া বাকি সব চ্যাপ্টারে কিন্তু স্লাইড আমি দিয়েছি তোমাদেরকে, দিই নাই? জি ম্যাম। বাকি সবগুলো চ্যাপ্টার তোমরা ওখান থেকে দেখতে পারো, কিন্তু বই দেখলে সুবিধা হয় কি, যে তোমরা জিনিসগুলো একটু ভালো করে বুঝবা আর কি। কারণ দেখা যায় যে হয়তো স্লাইড দেখে অথবা ক্লাসে খুব ভালো মনোযোগ না দিলে যা হয় আর কি, একটা টপিকে হয়তো ম্যাম, কনফিউশন বই ক্রিয়েট হয়। স্লাইড দুইটা থাকলে, মানে স্লাইড থেকে হুম হুম, টপিক দেখে নিয়ে ওইখানে বই থেকে আর কি হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশনটা বই দেখা থেকে যায়। দেখলে ওইটা ইজি হয়ে যায়। আর ফরজনের বইটা এত সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যে কোনো কিছুই আর মানে বোঝার বাকি না। তোমাকে যদি ক্লাসে কেউ বোঝায়ও না দেয়, সেক্ষেত্রে তুমি রিডিং করে নিলেও বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো যে আমাদের মিড টার্মের পরে তোমাদের শুরু হয়েছে। আচ্ছা, আমি চ্যাপ্টার 5টা তোমাদেরকে দেখাইছিলাম, অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। ওটা মিডের আগে দেখানো হয় নাই বলে আমি মিডের পরে দেখাই ফেলছি। ওটা থেকে তোমাদের ফাইনালে কোনো কোশ্চেন হবে না, ওটা তোমরা ফাইনালের জন্য স্কিপ করতে পারো। আমাদের শুরু হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন থেকে, মাল্টিপ্লেক্সিং এর যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে, চ্যাপ্টার 6।
ঠিক আছে, ওখানে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন, এফডিএম, টিটিএম, এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝাচ্ছে, মাল্টিপ্লেক্সিং চ্যাপ্টার কিভাবে হচ্ছে। 7 থেকে। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 7 না, ওটা হচ্ছে চ্যাপ্টার 6, ওটা চ্যাপ্টার 6। তোমার হচ্ছে স্প্রেড স্পেকট্রাম ছিল, এফ এইচ এস এস, ডি এইচ এস, এই চ্যাপ্টারটা একটু বড়, এটা আমরা অনেক টাইম লাগায় পড়ছিলাম। তো ওখানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তারপর হচ্ছে তোমার এখানে কিছু থিওরিটিক্যাল টার্ম আছে, ওগুলো একটু বোঝার ব্যাপার, ওগুলো একটু দেখে নিও। আচ্ছা, এরপর আচ্ছা তারপর আমরা যদি দেখতে পারি, বই থেকে দেখতে পারি চ্যাপ্টার 6, এই যে মাল্টিপ্লেক্সিং এর চ্যাপ্টারটা, এন সংখ্যক ইনপুট নিয়ে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করতেছি। এফডিএম এ কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডিভিশন, এখানে কি হচ্ছে যে পোর্শন, আর পুরোটা চ্যানেলের মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ থেকে অ্যালোকেট করতেছি। একই ব্যান্ডউইথের মধ্যে আমি কি করতেছি, চ্যানেল বাই চ্যানেল অ্যালোকেট করতেছি। আর টিডিএম এর ক্ষেত্রে আমি কি করতাম, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওগুলো দেখে নিও। আর টিডিএম এর ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে তোমার ব্লক বাই ব্লক ভাগ করে দিতাম, একটা নির্দিষ্ট টাইম জোন পর্যন্ত টোটাল চ্যানেলটা একজন রাখতাম। এফডিএম এর ক্ষেত্রে কি হতো, যে টোটাল চ্যানেলটা কি আমি কয়েকটা ভাগে ভাগ করে দিতাম, বড় চ্যানেলটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিই, যে এইটুক পোর্শন কেউ একজন ইউজ করবে, এইটুক পোর্শন কেউ একজন ইউজ করবে। কিন্তু টিডিএম এর ক্ষেত্রে কি হচ্ছে, যে পুরাটা পোর্শনই একজন ইউজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে, একটা নির্দিষ্ট টাইমের জন্য ইউজ করবে। এটাই হচ্ছে এফডিএম এবং টিডিএম এর মধ্যে পার্থক্য। এফডিএমটা হচ্ছে আমার অ্যানালগ টাইপ, আর টিডিএমটা হচ্ছে আমার ডিজিটাল টাইপ। এখানে কতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এখানে তোমার কিছু আছে, টার্মিনোলজি আছে। এফডিএম মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, তারপরে হচ্ছে তোমার মাল্টিপল স্লট অ্যালোকেশন কিভাবে করতে হয়, পাস স্টাফিং কিভাবে করতে হয়, এগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছি আমরা তোমার এই যে স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে। স্প্রেড স্পেকট্রামটা আমরা কেন করি, সিকিউরিটি বিট করার জন্য, সিকিউর করার জন্য, আমাদের ট্রান্সমিশনটাকে বেশি সিকিউর করার জন্য আমরা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম করি। এখানে কি হয়, যে ব্যান্ডউইথটাকে অ্যাকচুয়ালি কি মানে তোমার ডেটা যদি থাকে 8 বিটের, তুমি হয়তো অনেক বেশি ব্যান্ডউইথ বাড়াই দিচ্ছ, মানে এখানে হয়তো অনেক বেশি জানেন বিট নিয়ে আসছো, এনকোড করে দিচ্ছ, যার ফলে কোনো মানে ইন্ট্রোডার যদি শুনে মাঝখান থেকে কোনো থার্ড পার্টি যদি তোমার ডেটাটা পেয়ে যায়, সেক্ষেত্রে সে বুঝতে পারবে না, সে ডিকোড মানে তোমার ওটা থেকে অ্যাকচুয়াল ডেটাটা পেয়েছে, বা ওই টাইমের পরে সে ওই জিনিসটা মানে মেসেজটা কোনো ক্ষতি করতে পারবে না। মোট কথা হচ্ছে এটা কেমন ভাবে এনক্রিপ্ট করা হবে, যে তোমার কোনো থার্ড পার্টি নিজের কাজে সেটাকে ইউজ করতে পারবে না, তোমার কোনো ক্ষতি সেটা করতে পারবে না, টোটাল মেসেজটা এনক্রিপ্টেড থাকে। এটা দুটো পলিসি আছে, একটা হচ্ছে তোমার এফএইচএসএস আর একটা হচ্ছে ডিএসএসএস। এফএইচএসএস যেটা হয়, যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে, আমি এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সিতে আমি এক একটা সাইকেল পাঠাবো আমার মেসেজের। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে যেটা করি, হপ স্প্রেডিং। আর ডিরেক্ট সিকোয়েন্স বেস স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে তোমার বিভিন্ন কোড থাকে, হ্যাঁ, বিভিন্ন কোড থাকে, ওই কোড দিয়ে আমি প্রত্যেকটা বিটকে, আলাদা আলাদা বিটকে আমি অ্যাকচুয়ালি তোমার এনকোড করে দিই। যেমন এখানে যে বার্কার সিকোয়েন্স বলছে, এটা হচ্ছে বার্কার সিকোয়েন্স সবসময় সেম থাকে। বার্কার সিকোয়েন্স হচ্ছে তোমার 11টা বিটের এন, এটা সবসময় সেম থাকে। যে এখানে আমি অরিজিনাল সিগন্যালকে এনকোড করার জন্য বা এনক্রিপ্ট করার জন্য এই বার্কার সিকোয়েন্সটা ইউজ করছি। বার্কার সিকোয়েন্স দিয়ে তুমি টোটাল 1টাকে এনকোড করতেছো, 0টাকে এনকোড করতেছো, 1টাকে এনকোড করতেছো, এইভাবে এনকোড করতেছো। তো এখানে দেখো অ্যাকচুয়াল সিগন্যালটা এমন হয়ে গেছে। তো তার মানে কি, তুমি যতটুকু পাঠাচ্ছ, তুমি যদি 1 Mbps পাঠাও, তোমার অ্যাকচুয়াল যেটা যদি থাকে 1 Mbps, সেটা কিন্তু 11 গুণ বেড়ে যাচ্ছে। কারণ বার্কার কোড কি করতেছে, বার্কার কোড কিন্তু ওই 11টা বিটে কনভার্ট করতেছে, তোমার প্রত্যেকটা বিটকে সে 11টা ইন্ডিভিজুয়াল বিটে কনভার্ট করতেছে। কিন্তু বুঝতে হবে যে টোটাল তাহলে তোমার চেঞ্জ হচ্ছে কতটুকু, 1 Mbps, প্রত্যেকটা বিট যদি তোমার 11টা বিটে কনভার্ট হয়, তার মানে 1 Mbps যে বিট, সেই বিটগুলো 1 Mbps, ওটা কনভার্ট হয়ে যাবে 11 Mbps। তার মানে কি তোমার অনেক বেশি ব্যান্ডউইথ লাগতেছে, অনেক বেশি হিউজ পরিমাণে তুমি স্প্রেড করতেছো। একটা ইন্ট্রোডারের পক্ষে সম্ভব না, সে যদি বার্কার কোডটা না জানে, যে অ্যাকচুয়ালি কোন কোডটা দিয়ে তুমি সেটাকে এনকোড করছো, ওই জিনিসটা যদি তাকে বলে দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। সে ট্রাই করতে পারে, সে বিভিন্ন ধরনের কোড ট্রাই করে করে তোমারটা ডিকোড করার চেষ্টা করতে পারে, কিন্তু তাতে কি তার সময় অনেক বেশি লাগবে, তার সময় লাগবে, কস্ট লাগবে,
তো তোমার নিউজটা, তোমার ইনফরমেশনটা যদি ওই কস্ট বা সময়ের জন্য, মানে সে যে মানুষ তো লাভের জন্য করে, তাই না? যে কোনো একটা ইনফরমেশন পেয়ে সে যদি সেই পরিমাণে লাভবান না হয়, সে তো ওই কাজটা করতে যাবে না, তাই না? তো এর জন্য আমরা সবসময় চিন্তা করি যে সিকিউর কমিউনিকেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সিকিউরিটি বলতে কিন্তু এমন না যে তোমার যেটা দিয়ে তুমি এনক্রিপ্ট করতেছো সেটা কখনোই ভালনারেবল না। যে কোনো কিছু ভালনারেবল, এভরিথিং। এমন কিছু দুনিয়াতে নাই যেটা ভালনারেবল না, প্রত্যেকটা জিনিসে বাগ আছে। কিন্তু সেই বাগ খুঁজে বের করে সেটার মানে ডিক্রিপ্ট করতে যে পরিমাণে টাইম লাগবে, কস্ট লাগবে, সেটা অ্যাকচুয়ালি কেউ করতে যাবে না তোমার মেসেজটা যদি দ্যাট মাচ ইম্পর্টেন্ট না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি ছিল? স্পেকট্রাম গেল, দেন হচ্ছে আমাদের সুইচিং। সুইচিং মেবি চ্যাপ্টার 8। হ্যাঁ, চ্যাপ্টার 8। আচ্ছা, আমাদের সুইচিং এর আগে আমরা দেখি, মানে ওটা ইয়েতে আসছে আমাদের আগে, কিন্তু চ্যাপ্টার হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়াটা। ঠিক আছে? এখানে ট্রান্সমিশন মিডিয়া পড়েছিলাম আমরা। এখানে দেখো যে ট্রান্সমিশন মিডিয়া পড়েছিলাম, যে ক্লাসিফিকেশন, introduction to transmission media, classification of transmission media, optical fiber and other media, application etc. ঠিক আছে? তো এখানে আমাদের তেমন কিছু নাই, যে আমরা কতগুলো টেবল করেছিলাম যে কতগুলো তোমার কয় ধরনের ট্রান্সমিশন মিডিয়া হতে পারে, গাইডেড হতে পারে, আনগাইডেড হতে পারে। আনগাইডেড মানে কি? ওয়্যারলেস এর মধ্যে যেটা থাকে ফ্রি স্পেস মিডিয়া, যেটা হচ্ছে তোমার এয়ার মাধ্যম। আর গাইডেড যেটা, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার হতে পারে, কোয়েক্সিয়াল কেবল হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে। তিনটারই আমরা আলাদা আলাদা করে দেখছিলাম যে তার পারফরমেন্স কেমন হয়, ডিফিসিয়েন্সি কেমন হয়, কোনটার তোমার স্ট্রাকচার কেমন হয়। টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখেছিলাম। দেন হচ্ছে কোয়েক্সিয়াল কেবল এবং কোথায় কোথায় ইউজ করা হয়, পারফরমেন্স কেমন, কি ধরনের জ্যাক ইউজ করা হয়। কোয়েক্সিয়াল কেবলের মধ্যে দেখেছিলাম তার স্ট্রাকচারটা কেমন, তার পারফরমেন্স কেমন, সেটাতে কি পরিমাণে জ্যাক ইউজ করা হয়, কোথায় কোথায় ইউজ হয়, কোয়েক্সিয়াল কেবল কেন এবং কোথায় ব্যবহার করে। ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রেও তার মেকানিজমটা দেখেছিলাম, যে ফাইবার অপটিক কেবল অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণ এবং প্রতিফলন নিয়ে কাজ করে। ঠিক আছে? কোন অপটিক কেবলকে তৈরি করছে। এখানে গ্লাস বা প্লাস্টিক কোটিং দেওয়া হয়, কোর থাকে, ক্ল্যাডিং থাকে, এভাবে মোড থাকে, ডিফারেন্ট মোড, যে তুমি কতগুলো ইলেকট্রিক পালস পাঠাচ্ছ, কতগুলো লাইট পালস পাঠাচ্ছ। ফাইবার অপটিকের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি লাইটের আকারে আমি ইনফরমেশনটা সেন্ড করি। লাইট পালস কতগুলো পাঠাবো সেটার উপর ডিপেন্ড করে পাঠাচ্ছ। স্টেপ ইনডেক্স, গ্রেডিং ইনডেক্স, স্টেপ ইনডেক্সের ক্ষেত্রে কি, যে প্লাস ইউজ করতে পারে, প্লাস করবে তার ঘনত্বের উপর। ম্যাটেরিয়ালের ঘনত্বের উপর, ঘনত্ব কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, প্রতিসরাঙ্কের মানটা বাড়ানো কমানোর জন্য, যেন আমার পাসটা সরাসরি যাওয়ার সময় যেন ইনফরমেশন লস না হয় সেটার জন্য। স্টেপ ইন্ডেক্সে যেটা হয় সেটা হচ্ছে মাঝখানে, মানে ভিতরে যে যেটা হয় যে আস্তে 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 হয়, মানে স্টেপ ইন্ডেক্সে হচ্ছে অঙ্কের মধ্যে কোনো কোনো ইনফরমেশন তোমার এভাবে হঠাৎ করে স্কিপ হয়ে গিয়ে লস হয় না রেড ইন্ডেক্সের ক্ষেত্রে। আচ্ছা, এই যে এভাবে রাউন্ড হয়ে যায় আস্তে 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 আস্তে, লাইট পাসটা আস্তে আস্তে বাড়ছে। প্রতিসরাঙ্কের জন্যই তো আমার অ্যাকচুয়ালি লাইট পাসটা বাড়ছে। মানে কোন অভ্যন্তরীণ প্রতিফলন হয় কি জন্য? প্রতিসরাঙ্কের জন্য। তো ওটা কি তোমার হঠাৎ করে বেঁকে না গিয়ে তোমার আস্তে 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 রাউন্ড হয়, বেন্ডিং হতে থাকে। আচ্ছা, এরপরে আমরা এখানে আর কিছু দেখি নাই, ওয়্যারলেস আমরা দেখি নাই। দেন হচ্ছে আমাদের সিলেবাসেও নাই সুইচিং। সুইচিং এর ক্ষেত্রে কি কি দেখেছিলাম? আচ্ছা, সুইচিং এর ক্ষেত্রে হচ্ছে টোটাল কয় ধরনের সুইচিং হতে পারে। সুইচ নেটওয়ার্ক হচ্ছে তোমার সার্কিট সুইচ হতে পারে, প্যাকেট সুইচ হতে পারে, মেসেজ সুইচ হতে পারে। মেসেজ সুইচটা আমরা দেখি নাই, আমরা আমাদের সিলেবাসে ছিল মূলত সার্কিট সুইচ এবং প্যাকেট সুইচ। প্যাকেট সুইচটাও দুই রকম, ডেটাগ্রাম এবং ভার্চুয়াল সার্কিট। এখানে সার্কিট সুইচটা অ্যাকচুয়ালি কানেকশন ওরিয়েন্টেড হয়, ফার্স্টে কানেকশন ক্রিয়েট করে ফেলবে, দেন হচ্ছে আমরা কাজ করবো সেটার থেকে রিসিভার দিতে পারবো। প্যাকেট সুইচের ক্ষেত্রে যেটা হয় যে তোমার সার্কিট সুইচের ক্ষেত্রে হোল ডেটা, এখানে আমার প্যাক টেস্ট করার দরকার নাই, কারণ যেহেতু আমি টোটাল পাথটা বা টোটাল কানেকশনটা যেহেতু আমি নিজের নামে করে নিচ্ছি, ডেডিকেটেড পাথ যেহেতু আমি ক্রিয়েট করে নিচ্ছি, সেক্ষেত্রে আমার কি আমার
সেন্ডার ডেস্টিনেশন এই টাইপের কোনো প্রবলেম আমার সার্ভিস সুইচিং নেটওয়ার্কের ক্ষেত্রে নাই, বা ওয়েটিং টাইম রিলেটেড কোনো প্রবলেমও আমার নাই, ওয়েটিং টাইম থাকে না। আর প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার ডেটাগ্রাম নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার প্যাকেটকে ভাগ করে আমি দেন সেট করি। এরা আগে থেকে প্রায়র কোনো পাথ ক্রিয়েট করে রাখে না, প্রায়র কোনো কানেকশন তারা ক্রিয়েট করে রাখে না। তারা জাস্ট হচ্ছে প্যাকেটের মধ্যে সেন্ডারের মানে রিসিভারের নামটা বলে দেয়, এবং ওয়েটা ওই রিসিভার প্যাকেটগুলো নিজেরা ডেটাগ্রাম গুলো কি করে নিজেরা নিজেরা যেভাবে পারে যেভাবে পারে ওইভাবে যায়, যার ফলে হচ্ছে আমার ডেস্টিনেশনে যখন প্যাকেটগুলো আসে তখন হচ্ছে আউট অফ অর্ডার আসে, কোনো কোনো প্যাকেট মাঝখানে লস হয়ে যায়, সেটা রিট্রান্সমিট করা হয় না। এই ধরনের কোনো মেকানিজম নাই প্যাকেট সুইচ নেটওয়ার্কে, ডেটাগ্রাম নেটওয়ার্কের ক্ষেত্রে। ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক যেটা করে সেটা হচ্ছে সেও ডেটাগ্রামে পাস করে, কিন্তু সেক্ষেত্রে সে সার্কিট সুইচের একটা কনসেপ্ট নিয়ে আসে যে কিছু প্রথমবার সে যখন পাস হয়, প্রথম প্যাকেটটা যখন সে পাঠায় তখন সে অ্যাকচুয়ালি একটা পাথ একটা রুট জেনারেট করে, এবং ওই রুটটাই সে হচ্ছে ভিসিআই যেটা, ওই ভিসিআই এর মাধ্যমে, ওটা হচ্ছে আমার লোকাল অ্যাড্রেসিং, ওটার মাধ্যমে ওই রুটটাই হচ্ছে জায়গায় জায়গায় আমার সুইচের মধ্যে দিয়ে দেওয়া হয় যে তোমার এখানে একটা মানে টেবিল ক্রিয়েট করা হয়, ওই টেবিলের মাধ্যমে বুঝতে পারে যে এই পোর্ট দিয়ে যখন আসবে তখন অ্যাকচুয়ালি সে কোন পোর্ট দিয়ে যাবে। তোমার ইনকামিং পোর্ট একটা হলে তার আউটগোয়িং পোর্টটাও ডিফাইন করা থাকে একটা নির্দিষ্ট তোমার ইয়ের জন্য, পাসের জন্য, বা একটা নির্দিষ্ট কমিউনিকেশনের জন্য। তো এটাই ছিল মূলত আমার ডেটাগ্রাম নেটওয়ার্ক এবং ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। কারণ ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা অপেক্ষাকৃত বেটার। হ্যাঁ, কেন বেটার? কারণ সে হচ্ছে সার্কিট সুইচের ক্ষেত্রে কি হচ্ছে কানেকশন সামহাউ কোথাও না কোথাও সে কানেকশন বিল্ড করতেছে, আর ডেটাগ্রামের যে ব্যাপারটা প্যাকেট আলাদা আলাদা প্যাকেটাইজ করতেছে, প্যাকেটাইজ করে সে ডেটাটাকে সেন্ড করে। তো ডেটাগ্রাম নেটওয়ার্কটা আমাদের ইন্টারনেটে ইউজ করা হয়, সার্কিট সুইচ নেটওয়ার্কটা আমাদের টেলিফোন লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা হচ্ছে নরমাল ল্যান্ড ওয়েন এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটা তোমরা এখান থেকে দেখে নিবা যা যা দেওয়া ছিল, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, এগুলো তোমরা দেখে নিলাম যে চ্যাপ্টার 10 তোমার এরর ডিটেকশন এন্ড কারেকশন। এখানে আমরা মূলত পড়ছি কি প্যারিটি চেকার কিভাবে আমরা এরর ডিটেকশন বলতে তুমি যে কারেকশন বলতে দিচ্ছি কখন কোনটা হয়, কখন এরর হয় কখন, আর তোমার প্যারিটি চেকার কি, প্যারিটি বিট ওখানে কি হচ্ছিল যে সিঙ্গেল প্যারিটি মানে সিঙ্গেল এররটাকে ডিটেক্ট করতে পারতেছিল কিন্তু ডাবল এরর ডিটেক্ট করতে পারতেছিল না। প্রতি ক্ষেত্রে তোমার অড নাম্বার অফ এরর ডিটেক্ট করতে পারতেছিল কিন্তু ইভেন নাম্বার অফ এরর ডিটেক্ট করতে পারতেছিল না, এবং কারেকশনের কোনো মেকানিজম প্যারিটি চেকারের মধ্যে ছিল না। দেন আমরা দেখেছি সাইক্লিক রিডান্ডেন্সি চেক এবং চেকসাম, কোনটা কোন মেথডটা কিভাবে কাজ করে। সাইক্লিক রিডান্ডেন্সি চেক, চেকসাম এরা সবাই হচ্ছে তোমার রিয়েল লাইফ এক্সাম্পলে আমরা ইউজ করতে পারি, রিয়েল লাইফে আমরা এই দুটো মেকানিজম ইউজ করতে পারি, কিন্তু প্যারিটি চেকারটাকে আমরা রিয়েল লাইফে ইউজ করি না নরমালি। আচ্ছা, তো মোটামুটি কম বেশি এটাই ছিল তোমাদের সিলেবাস। এখন এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বল। ম্যাম কোশ্চেন কিরকম টাইপের আসতে পারে একটু বললে ভালো হতো, থিওরি কতটুকু আর ম্যাথ কতটুকু? তোমাদের থিওরি থিওরি খুব একটা বেশি হবে না আমাদের থিওরি। কেন, তোমরা তো মিড টার্মের পরীক্ষা দাও নাই, যেরকম হয়েছে কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, তো ওটা একটু বুঝে বুঝে করতে হবে। থিওরিটা না বুঝলে ওই ম্যাথমেটিক্যাল টার্মে কোথাও না কোথাও একটু প্যাচ লাগবে, অ্যাকুরেট ম্যাথমেটিক্স পাবা না। ঠিক আছে, তো কোথাও যদি কোনো প্যাচ থাকে সেটা তোমার থিওরি বুঝে দেন হচ্ছে ওটাকে হ্যান্ডেল করতে হবে। আর আমি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিচ্ছি মানে ওখানে তুমি একটু খেয়াল রাখবা যে কি ধরনের কোশ্চেনটা হয়েছে। ওখানে যদি দেখো যে এক একজনের অ্যান্সার আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কথা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কপি পেস্টের অপশন যখন আসবে বা কপি পেস্ট যদি হয় আমি কিন্তু দুটা খাতা সেম হইলে ধরে ফেলবো, কারণ ইজিলি এটা ধরা খুবই ইজি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুজনেরই মার্কস কাটবে, ঠিক আছে, যেহেতু আমি জানি না যে কে কার থেকে কপি করছে। তো দুই খাতা থেকে আমি সিটি সিটি 2 সিটি 3 যদি সলিউশন পিডিএফটা দিতেন ভালো হতো। আচ্ছা, সিটি 2 সিটি 3 সলিউশন আমি এখন আপাতত মানে আমি এটার জন্য প্রিপেয়ার্ড না। ফার্স্ট অফ অল আমি এটার জন্য বর্তমানে প্রিপেয়ার্ড না। তো কোশ্চেন কি হয়েছিল তোমাদের, এমসিকিউ টাইপের হয় না? না ম্যাম, ওটা ম্যাথমেটিক্যাল। আচ্ছা, আমি একটু বলতেছি।
আচ্ছা, এগুলো তো তোমাদেরকে আমি ক্লাসেই করাইলাম। সিটি 2 তে মানে অ্যাসেসমেন্ট 2 তে আমি যেটা দিলাম সেটা তো তোমাদেরকে আমি ক্লাসেই, এই ধরনের কোশ্চেন তো আমি তোমাদেরকে ক্লাসেই করাইছি। ক্লাসে তো এটা নিয়ে তোমাদের মাল্টিপ্লেক্সিং নিয়ে তো 2-3টা ক্লাস হয়েছে, তখন তো এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের কনফিউশন যা ছিল তা তো তোমরা। আর অ্যাসেসমেন্ট 1 যেটা, সেটা তো চ্যাপ্টার 5 থেকে হয়েছে। আমি তো বললাম চ্যাপ্টার 5 হচ্ছে তোমাদেরকে, চ্যাপ্টার 5 নিয়ে তোমাদের ইয়ে করা দরকার নেই, মাথা ব্যথার দরকার নেই, কারণ চ্যাপ্টার 5 থেকে ফাইনালি কোশ্চেন হবে না। আর অ্যাসেসমেন্ট 2 যেটা, যে ম্যাথটার কথা বলতেছো, সেটা কিন্তু আমরা অলরেডি ক্লাসের মধ্যে 2-3 বার দেখছি। পরপর দুটো ক্লাসে আমরা সেম ম্যাথটা দেখছি, মানে এই টাইপের ম্যাথ, শুধুমাত্র তোমাদের ইয়েগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কার কোনো কনফিউশন? যদি না থাকে সেক্ষেত্রে তোমরা হচ্ছে চ্যাট বক্সে নিজেদের আইডিটা লিখো, লিখে দেন লিমিটে বলো।